অরুর সম্মতি জানতে যতক্ষণ, তারপর আর এক দণ্ডও দাঁড়ালো না নিখিল। প্রচণ্ড ব্যাগে এক প্রকার তারা দেখিয়ে তৎক্ষণাৎ জায়গা ত্যাগ করলো সে। সেই তখন থেকে জেগে স্যারের গুণগান করে যাচ্ছে সায়নী, মাঝে মধ্যে নিজের কথার সামিল করতে দু একবার ওরকেও বলছে। তাই না বলো? ওরও সায়নীর কথার মতো হুম হ্যাঁ করছে ঠিকই, তবে ওর মনে চলছে অন্য কিছু। সেটাও অন্য কাউকে নয়, স্বয়ং কৃতিককে নিয়েই। ও ভাবছে ট্যুরের কথাটা। আপা জানলে যেমন তেমন বকাঝকা করে হলেও শেষমেশ যেতে দিতে রাজি হবে। কিন্তু কৃতিক, এই ঘাড়তেরা লোক তো জীবনেও রাজি হবে না। উল্টে এমনভাবে চোখ রাঙাবে যে ভয়ে ওর ছোট্ট হৃৎপিণ্ডটা ওখানে কাজ করা বন্ধ করে দেবে। তাহলে সাত করে নিখিল ভাইকে যে আশ্বাস দিয়ে এলো, তার কি হবে? এই অরু, শুনতে পাচ্ছ আমার কথা? হুট করে সায়নের কনুয়ের গুতোয় সম্বিত ফিরে পেল অরু। ও কাঠের পুতুলের ন্যায় উপর নিচ হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল। হ্যাঁ হ্যাঁ শুনছি, বলো বলো তারপর। সায়নী ভ্রু কুঁচকে বিরক্তির ভাব প্রকাশ করে বলে। কিসের তারপর? দেখো আমরা চলে এসেছি, অলরেডি রেসিং শুরু হয়ে গিয়েছে, তাড়াতাড়ি এসো। রাস্তার দুধারে থ্রিলিং প্রিয় মানুষদের শয়ে শয়ে ভিড়। সেই গাদাগাদি আর ভিড়ের ফাঁকগুলি ওরা দুজনের জায়গা করে নিল রাস্তার এক কোণে। ওরা যতক্ষণে এসেছে ততক্ষণে বাইকাররা ইতিমধ্যে প্রতিযোগিতায় ব্যস্ত। অডিয়েন্সদের পাশে এসে দাঁড়াতে দাঁড়াতে ওরা শুনতে পেল জেকে নামের উচ্ছ্বাস। তার মানে সামনে শুধু একা নয়, এরাও রাইডার জেকের ভক্ত। আচ্ছা, এরা কেন এত পাগল কৃতিকের জন্য? এরা আদৌ কি জানে যে কৃতিক কতটা নির্দয়? কৃতিক মোটেই এই জনপ্রিয়তা ডিজার্ভ করে না। চারিদিকে জেকের জয় জয়কার শুনে এসব উল্টাপাল্টা কথাই ভাবছিল অরু। তখনই সায়নী আবারও অরুকে ডেকে বলে। ও মাই গড, ও মাই গড, দেখো দেখো, অ্যাগেইন চ্যাম্পিয়ন। ওরও এবার সচকিত হয়ে বাইকগুলোর দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। সকালের উড়ন্ত পেঁজা তুলোর মতো শুভ্র মেঘ এতক্ষণে কালো মেঘে পরিণত হয়েছে। চারিদিকে মেঘ ভেজা দমকা হাওয়া আর ঝিরিঝিরি বৃষ্টিতেই বাইক রাইডিংয়ের শেষ রাউন্ড শেষ হয়েছে মাত্র। রেসিংয়ের মেইন পয়েন্টে ওদের থেকে খানিকটা দূরে হবার কারণে চোখ উঁচিয়ে দেখতে হয় সেখানটা। তবে এতটা দূর থেকেও স্ট্যান্ড করানো বাইকগুলোর মধ্যে সারির প্রথম বাইকটাতে বসা ব্ল্যাক লেদার জ্যাকেটে আর ব্ল্যাক হেলমেট পরিহিত বাইকারটাই যে কৃতিক, সেটা বুঝতে বাকি নেই অরুর। কারণ জেকের বডি স্ট্রাকচার সবার থেকে আলাদা, কাল্পনিক গ্রিক গডের বাস্তব চিত্র বলা চলে। এক ঝলকে দেখলে মনে হবে উপরওয়ালা শখের কারুকাজ এই জায়ান্ট কৃতিক নামক সুদর্শন পুরুষটা। তবে কৃতিকের সৌন্দর্য নিয়ে অরুর এইসব অগভীর ভাবনা বেশিক্ষণ অস্থায়ী হলো না। তার আগেই চোখের সামনে দৃশ্যমান হলো এক অপ্রীতিকর নিন্দনীয় ঘটনা। অরুদের থেকে বেশ অনেকটা দূরে রাস্তায় ঠিক মাঝখানে ফেলে অন্য এক প্রতিযোগীকে হকিস্টিক দিয়ে ইচ্ছে মতো মারছে কৃতিক। ওর মারের গতিবেগ এতটাই বেশি যে লোকটা উঠে দাঁড়ানোর সুযোগটুকু পর্যন্ত পাচ্ছে না। কিন্তু এভাবে মারার কারণ কি? ঝিরিঝিরি বৃষ্টি ইতিমধ্যে মুষল বাড়িধারে রূপ নিয়েছে। আশেপাশের জটলা পাকানো ভিড় ছাড়িয়ে অনেকে জায়গা করে নিয়েছে কোনো না কোনো শুকনো ছাউনি অথবা ছাতার নিচে। তবে অরুর আপাতত বৃষ্টিতে খেয়াল নেই, আর না আছে কৃতিকের। ঝুম বৃষ্টিতে কথা শোনার জো নেই মোটে। তবু অরুকে উদ্দেশ্য করে সায়নী চেঁচিয়ে বলল। অরু, দ্রুত চলো, ভিজে যাচ্ছি তো। কোনো একটা ছাউনি খুঁজে তার নিচে গিয়ে দাঁড়াই। অরুর কান অবধি সে কথা পৌঁছালো কিনা সন্দেহ। আর না তা ও কোনো ছাউনির নিচে গিয়ে আশ্রয় নিল, বরং ঝুম বৃষ্টির মাঝে দ্রুত এগিয়ে গেল সামনের প্রশস্ত রাস্তার দিকে। এগিয়ে যেতে শুনতে পেল অনেকেই বলা বলি করছে জ্যাকসন নামক বাইকারটা জেকের মায়ের নামে অনেক কিছু একটা আজে বাজে গালি দিয়েছে। আর তাই লোকটা সেই ছোট্ট একটা গালি দেওয়ার মাসুল চোকাচ্ছে গত আধা ঘন্টা যাবৎ এক নাগারে হকিস্টিকের মার খেয়ে। আশ্চর্যের বিষয় হলো কেউ কৃতিককে থামাচ্ছে না পর্যন্ত। এইসব দৃশ্য কি এদেশের মানুষের কাছে এতটাই স্বাভাবিক আর উপভোগ্য? দয়ামায়াহীন নির্দয় আমেরিকান। নিজের আক্রোশ দমিয়ে রেখে মনে মনে কথাটা ছাড়ল অরু। ওদিকে নিজের সর্বশক্তি প্রয়োগ করে জ্যাকসনের শরীরে একের পর এক হকিস্টিক ভাঙছে কৃতিক। মারতে মারতে ওর নিজ হাতে অবস্থাও বেগতিক, কিন্তু সেসবে বিন্দু মাত্র নজর নেই ওর। আপাতত নিজের দমিয়ে রাখা জিদ আর তপ্ত মস্তিষ্কের বহিঃপ্রকাশ ঘটাতে ব্যস্ত ও। কেন যেন মনে হচ্ছে এই মারটা জ্যাকসনের বহুদিনের পাওনা। রেসিং ক্লাবে কৃতিককে টেক্কা দেবার মতো রাইডার যদি কেউ থাকে সেটা জ্যাকসন। রাইডিং, স্ট্যান্ডিং সব কিছুতেই বেশ পারদর্শী জ্যাকসন।
তবে এই যাবৎ কোনো ম্যাচে জেকেকে হারাতে না পারে জেদটা ভেতরে ভেতরে ওর রয়ে গিয়েছে বরাবর। সামনাসামনি বুঝতে না দিলেও নিজ দেশের রেসিংয়ের ক্লাবে ফরেনার একটা ছেলের এতটা জনপ্রিয়তা জ্যাকসন মোটেই সহ্য করতে পারতো না। সেই জের ধরেই পেছনে পেছনে নানা কৌশল বিভিন্নভাবে কৃতিকের ক্ষতি করার ফন্দি এঁটেছে বহুবার। তবে একটা স্ট্রং বন্ধুমহল আর কৃতিকের সুকৌশলী বুদ্ধিদীপ্ত মস্তিষ্কের কাছে সেগুলো বরাবরই ফেল করে গেছে। কৃতিক ভালোভাবেই জানতো কাজগুলো কে করেছে বা কার দ্বারা ঘটেছে, তাই এসব খুব একটা গায়ে লাগাতো না ও, বরং পিঠ পেছনে দিয়ে যেত একের পর কৌশলী দাবার চাল। কারণ কৃতিকের কাছে ওর করা ফন্দিগুলো হাস্যকর ঠেকতো বরাবরই, সেই সাথে মারাত্মক ইন্টারেস্টিংও মনে হতো, কারণ কৃতিক অর্ণব, এলিসা আর শায়র এর থেকেও বড়সড় দাবার চাল চেলে অভ্যস্ত। তবে আজ এই মুহূর্তে জ্যাকসন অস্ফুটে যে শব্দটা উচ্চারণ করেছে তার মূলত কৃতিক ওকে হাড়ে হাড়ে বুঝিয়েই ছাড়বে। আজ মনটা বেশ ফুরফুরে ছিল কৃতিকের, ওই জন্যই তো ক্লাবের কল পাওয়ার সঙ্গে সঙ্গে চলে এসেছিল জোস একটা রাইড করতে। সবার উচ্ছ্বাসে জোয়ার দিতে বাইক রাইডও করেছিল প্রায় 200 কিলোমিটারের আঁকাবাঁকা অমসৃণ রাস্তা, এবং শেষমেশ প্রতিবারের মতো আজও চ্যাম্পিয়ন তকমাটা ওর গায়ে লেগেছিল। সব কিছু স্বাভাবিক, কৃতিকের মজো ঠিকঠাক, তখনই ব্যর্থতা হঠাৎ জ্যাকসনের মুখ ফুটে বেরিয়ে আসে অনাকাঙ্ক্ষিত দুটো শব্দ। জ্যাকসন নিজেও বুঝতে পারেনি যে কৃতিক কথাটা শুনে ফেলবে, তবে ওর ব্যাড লাক কৃতিক কথাটা স্পষ্টভাবে শুনতে পায়। ব্যাস তৎক্ষণাৎ ক্লাবের মধ্যে থেকে হকি স্টিক এনে উইদাউট এনি ওয়ার্নিং ওকে ইচ্ছে মতো মারতে শুরু করে কৃতিক। না নিজে মুখ দিয়ে কোনো একটা শব্দ করেছে আর না জ্যাকসনকে করতে দিয়েছে। একে একে ওর পিঠে ভেঙেছে 4খানা সরু ধাঁচের মতো মজবুত কাঠের হকি স্টিক। তবুও যেন মস্তিষ্কটা শান্ত হবার নাম নিচ্ছে না মোটেই। তবে ওর অশান্ত মস্তিষ্ক খুব বেশিক্ষণ আর অশান্ত রইল না। বেশ খানিকটা পরে চলমান উত্তপ্ত রাগের বহিঃপ্রকাশ খুব বড়সড় একটা বাধা প্রাপ্ত হলো কৃতিক। খুব পরিচিত আর আপন একটা ঋণঋণে মায়াভরা কণ্ঠস্বর ভেসে এলো কৃতিকের দুই কর্ণকুহরে। ওর আক্রমণাত্মক পেশিভুল বাহুটা 2 হাত দিয়ে আগলে ধরে উদ্বিগ্ন হয়ে ওরু বলল, কি করছেন? মেরে ফেলবেন নাকি লোকটাকে? কৃতিক তড়িৎ গতিতে ঘুরে তাকালো। কেবল পরিচিত নয়, শুধু আপনও নয়, বক্ষ পিঞ্জনের গহীনে লুকিয়ে রাখা আকাশসম অনুভূতির ছড়াছড়ি আর অজানা বেসামাল উদ্দামনা যেন মেয়েটাকে নিয়ে। বয়স, সম্পর্ক সব কিছুর মাথা খেয়ে বছর 30-এর হৃদয়টা যার অনুপস্থিতিতে আনচান করে, যাকে দেখলে সবার অগোচরে অবাধ্য অপ্রতিরোধ্য ইচ্ছারা মাথা চাড়িয়ে দিয়ে ওঠে বারংবার। এখন এই মুহূর্তে সেই পিচ্চি অষ্টাদশীকে দেখেই মস্তিষ্কে হলহলিয়ে বইতে থাকা জ্বলন্ত আগ্নেয়গিরিরা লাভাতে মুহূর্তেই দপ করে নিভে গেল জায়ান্ট কৃতিকের। ধরণীতে ঝুম বৃষ্টি তখনও একই গতিতে বহমান। ওর চোখ, নাক, ঠোঁট সবকিছু চুয়ে চুয়ে গড়িয়ে যাচ্ছে বৃষ্টি কণারা। সফেদ রঙা চুড়িদারটা ভিজে একাকার। ঠান্ডার তোপে তীর তীর করে কাঁপছে সরু চিবক আর গোলাপি রঙা ওষ্ঠাধর। বৃষ্টি ভেজা অরুকে দেখে কয়েক মুহূর্তের জন্য থমকে গেল কৃতিক। সব ছেড়ে ছুড়ে হুট করে রাগ হতে লাগলো বহমান বৃষ্টি কণাদের উপর, যেগুলো ও আজ পর্যন্ত ছুঁয়ে দেখতে পারলো না, সেগুলো কিনা বৃষ্টি কণারা এত সহজেই ছুঁয়ে দিচ্ছে। আশ্চর্য! বৃষ্টির সাথেই কৃতিকের ক্রোধ বেশিক্ষণ টিকলো না বইকি, কারণ তার আগে ওর আবারও কথা ছুড়ল ওর পানে। কেন এভাবে মারছেন ওনাকে? আপনার দয়া মায়া নেই? অরুর কথায় কৃতিক পেছনে ঘুরল, দেখলো একটা বিশ্রী কপট হাসি ঝুলিয়ে ওর দিকে তাকিয়ে আছে জ্যাকসন। জ্যাকসনের হাসিটা চোখে পড়তে এতক্ষণে ভ্রম ছুটে গেল কৃতিকের। ও তৎক্ষণাৎ ক্ষিপ্র দৃষ্টিতে নিক্ষেপ করলো অরুর দিকে, যেন চোখ দিয়ে ঝলসে দেবে অরুকে। কৃতিকের অগ্নমূর্তি দেখে অরু আড়ালে শুষ্ক ঝোঁক গিলে থেমে গেল। কৃতিক চোয়াল শক্ত করে বলল, তুই এখানে কি করছিস? কে নিয়ে এসেছে তোকে? কৃতিকের কপালে জুড়ে হাজারো চিন্তার ভাঁজ। ওরও এবার পুরোপুরি নিশ্চুপ। মানবতা দেখাতে গিয়ে ও নিজেই ফেঁসে গিয়েছে। এতক্ষণে তো বোধগম্য হলো ওর। কৃতিক কিছু একটা ভেবে ক্লাবের একজনকে দিয়ে একটা হেলমেট আনালো, তারপর ওটা ওরুকে পরিয়ে বাইক স্টার্ট দিতে দিতে বলল, দ্রুত বাইকে ওঠ। ওরু করুণ দৃষ্টিতে জ্যাকসনের দিকে তাকিয়ে মিনমিনিয়ে বলল, ওনাকে এভাবে ফেলে রেখে না, মানে যদি কিছু হয়ে যায়?
বৃষ্টির মাঝে চারিদিকে তাকিয়ে সবাইকে একবার পর্যবেক্ষণ করে নিল অরু। আশেপাশে যত মানুষ যে সেখান থেকে পারছে ওদের দিকে তাকিয়ে আছে। সবাই নিশ্চয়ই অরুর উপর বেজায় চটে গিয়েছে, কিন্তু এই মুহূর্তে ওর হাতে কিছুই নেই। এখন কথা না শুনলে নির্ঘাত এখানে দাঁড়িয়ে কৃতিকের হাতে মার খেতে হবে। তাই অপারক অরু চুপচাপ উঠে পড়ে বাইকের ব্যাক সিটে মেয়েদের মতো করেই কাঁচোমাচো হয়ে বসেছে ও। তখন এই নিজ হেলমেট পরতে পরতে কৃতিক বলে, ধরে বস। ওরও খুব সংকোচে কৃতিকের জ্যাকেটটা একটু খামচে ধরে, কিন্তু বাইক তার জায়গা পরিবর্তন করতে ও এক প্রকার হুমড়ি খেয়ে পড়ল কৃতিকের পিঠের উপর। ধরে বসতে বলেছি না? কৃতিকের ধমক খেয়ে এবার সত্যি ওর কাঁধে হাত রাখলো অরু। ওরুর হাতের আর কানের ছোট্ট অলংকারগুলো থেকে রিনরিন আওয়াজ হচ্ছে। খুব কাছাকাছি বসাতে সে আওয়াজটা সোজা গিয়ে কৃতিকের হৃদয়ে লাগছে। সেই সাথে অরুর বৃষ্টি ভেজা চুল আর শরীর থেকে ভেসে আসা মেয়েলি সুঘ্রাণে কেন যেন ওর দম বন্ধ হয়ে আসছে। ইচ্ছে করছে অরুকে একান্তে কাছে পেতে, খুব কাছে। যতটা কাছাকাছি এলে অরুর আর কৃতিকের মাঝে সেন্টিমিটার দূরত্ব খুঁজে যাবে, ঠিক ততটা। কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব নয়, আর না অরুকে এত কাছে বসিয়ে চুপচাপ বসে থাকা সম্ভব। তাই মনের মধ্যে একান্ত গোপনে বেড়ে ওঠা অবাধ্য বাসনাগুলোকে দূর করার উদ্দেশ্যে রাইড করতে করতেই নীরবতা ভাঙে কৃতিক। একটু আগের সেই গমগমের রাগে আওয়াজের পরিবর্তে নরম আওয়াজে অরুকে শুধায়, আচ্ছা অরু, আমি যে এতগুলো বছর দূরে ছিলাম, তোর আমাকে মনে পড়েনি কখনো? কৃতিকের কথার পিছে অরু কি উত্তর দেবে ঠিক বুঝে উঠতে পারল না। কারণ কৃতিক যখন দেশ ছাড়ে তখন অরু নিতান্তই বাচ্চা মেয়ে, কতই বা বয়স হবে 10 কি 11। অরু নিশ্চুপ দেখে কৃতিক আবারও শুধায়, বাবার মৃত্যুতে যখন গিয়েছিলাম তুই আমাকে দেখেছিলি? এবার অরু সময় নষ্ট না করে উত্তর দিল, কি করে দেখবো? আপনি তো বাড়িতে যাননি। কৃতিক জবাবে একটু বাঁকা হেসে বলল, আমি কিন্তু তোকে দেখেছি, ঠিক আজকের মতোই একটা সাদা ড্রেস পরেছিলি। তোর মা আমার বাবার জন্য কাঁদছিল খুব, তুই আর অনু তার পাশেই দাঁড়িয়েছিলি। কৃতিকের কথায় অরু চমকালো, কারণ ওর দেওয়া একটা বর্ণনাও ফুল না। অরুর জিজ্ঞাসা করতে ইচ্ছে হলো, আপনি কি করে দেখলেন? কিন্তু ও জিজ্ঞাসা করতে ভয় পাচ্ছে না। আবার কৃতিক রেগে গিয়ে এই বৃষ্টির মাঝে ওকে বাইক থেকে নামিয়ে দেয়। ওদিকে অন্তহীন কৌতূহলগুলো মাথার মধ্যে কিলবিল করছে অযথাই, তবুও জিজ্ঞাসা করার সাহস নেই। কি বলতে কি বলবে, আবার রেগে মেগে আগুন হয়ে যাবে, তার থেকে চুপচাপ থাকাই শ্রেয়। অরুর কুলহীন ভাবনার মাঝ রাস্তায় বাইকের ব্রেক কষল কৃতিকের এহেন কাণ্ডে অরুর আত্মার শুকে কাঠ হয়ে গেল। মনে মনে ভাবছে, এই রে, চুপ থেকেও ভুল করলাম নাকি? এই ঝুম বৃষ্টিতে মাঝ রাস্তায় গেট আউট বলে নামিয়ে দিল। কোথায় যাব আমি? কি হলো নাম? কাঁধ হালকা পেছনে ঘুরিয়ে বলে ওঠে কৃতিক। জবাবে অরু চোখ মুখ কালো করে বলল, না মানে এই বৃষ্টির মাঝে। অরু কথা শেষ করার আগেই কৃতিক বলে, হ্যাঁ, বৃষ্টির জন্যই তো সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, তার উপর এত ভিজিলে জ্বর চলে আসবে নিশ্চিত। না না, আমি ঠিক আছি। আমি তোর কথা বলিনি, আমার কথা বলেছি। এই বলে দ্রুত এগিয়ে গিয়ে একটা ক্যাফের করিডোরে গিয়ে আশ্রয় নিল কৃতিক। অরু পেছন পেছন যেতে যেতে ঠোঁট উল্টে মিনমিনিয়ে বলল, আমার কথা কেনই বা বলবেন? নিজেকে ছাড়া আর কিছু বোঝেন নাকি আপনি, স্বার্থপর লোক? অরু এগিয়ে গিয়ে কৃতিকের পাশে দাঁড়ালো। বৃষ্টি আর বাতাসের গতিবেগ এতই বেশি, দেখলে মনে হবে দিন দুপুরে রীতিমতো ঝড় শুরু হয়ে গিয়েছে। কাচের দরজার ভেতরে ঝিমুতে থাকা স্টাফ ছাড়া পুরো এরিয়াটাই ফাঁকা পড়ে আছে। চারিদিকে চোখ বুলাতে বুলাতে অরুর চোখ পড়ল কৃতিকের হাতের দিকে। বৃষ্টি আর রক্ত একাকার হয়ে টুপ করে হাত দিয়ে ঝরছে রক্ত ভেজা পানি। অরু সেদিকে তাকিয়ে ভ্রুকুটি করে মনে মনে বলল, আশ্চর্য, এই লোকের অনুভূতি শক্তি নেই নাকি? কতক্ষণ ধরে এভাবে রক্ত ঝরছে কে জানে। কিছু একটা ভেবে ব্যাগ থেকে নিজের হাতের নকশি কাজ করা শুকনো রুমালটা বের করে একটু সাহস করে কৃতিকের রক্তাক্ত হাতে বেঁধে দিল অরু। ব্যথা জায়গাতে একটু আরাম অনুভব হতেই নিজ হাতের দিকে চোখ দিল কৃতিক। দেখলো সুতোয় কাজ করা একটা মেয়েলি রুমাল ওর ক্ষতস্থানে খুব সাবধানে বেঁধে দিচ্ছে অরু। কৃতিক বাধা দিল না, এমনকি টু শব্দ উচ্চারণ করলো না, বরং অরু নিজের কাজ শেষ করে উপরে মাথা তুলতেই চোখ রাখলো অরুর মায়াবী চোখ জোড়ায়। কৃতিকের চোখের ভাষা আপাতত পড়তে পারছে না অরু। কৃতিক রেগে গেল কিনা সেটাই আপাতত ভাবছে ও। কৃতিক ধীর গতিতে নিজের মাথাটা অরুর মুখের সামনে নিয়ে এলো, অনেকটা কাছে, যতটা কাছে এলে অরুর শরীরের মিষ্টি সুঘ্রাণটা কৃতিক খুব সহজেই অনুভব করতে পারে। অরু ভয়ে একটু অস্পষ্ট সুরে বলল,
ওর রক্ত ঝরছিল, তাই ভাবলাম আপনার আনিজি লাগলে খুলে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। অরুর কথায় পাত্তা না দিয়ে এক রাশ মাদকতা নিয়ে অরুর দু চোখে চোখ রেখে নিজের মুখটা অরুর কানের কাছে খুব কাছে নিয়ে কৃতিক হাসকি স্বরে বলল, এত বেশি দুর্বল করে দিস না অরু, নয়তো ক্ষতিটা তোরই হবে। আমার হাত থেকে নিজেকে বাঁচাতে পারবি না, বিশ্বাস কর। আমি খুব খুব করে চাইছি আজকে অন্তত আমার হাত থেকে বেঁচে যা তুই। কৃতিকের নেশা ধরা কণ্ঠস্বর আর তপ্ত শ্বাস প্রশ্বাসের পালা দিয়ে কাঁপছে অরু। কনকনে ঠান্ডার মাঝে হুট করে কেমন গরম হয়ে গেল শরীরটা। জীবনে প্রথম কোনো ছেলে এভাবে এতটা কাছাকাছি এসেছে অরুর, যার দরুন ভেতরে তোলপাড় হয়ে যাচ্ছে অজানা অনুভূতির দল। এই মুহূর্তে অরুর জন্য মেইলি অনুভূতিগুলো সামলানো বেশ মুশকিল, এক কথায় দুর্বিষহ। একটা নরম ভেজা অনুভূতি হৃদয় ছুঁয়ে যাচ্ছে বারংবার। এমন অনুভূতিগুলো আগে কখনোই হৃদয় অনুভব করেনি অরু। হুট করে কৃতিকের কাছে থেকেই কেন? কই নিখিল ভাই সামনে এলে তো এমনটা হয় না, তলপেটে ফুটহাট প্রজাপতি উড়াউড়ি করে না। তাহলে জায়ান কৃতিকের মতো অপছন্দের লোকটার সন্নিধনে কেন এমন হয়? এটা তো ঠিক নয়, মোটেও ঠিক নয়। ও এই নিস্তব্ধতা আর বেসামাল অনুভূতিগুলোকে মাথা থেকে ঠেলে সরিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আপনি কেন আমাকে মারতে যাবেন? কি করেছি আমি? কখন বললাম আমি তোকে মারবো? এই যে বললেন আপনার হাত থেকে নিজেকে বাঁচাতে পারবো না। অরুর কথায় কৃতিকের ঠোঁটে খেলে গেল একটা চমৎকার বাঁকা হাসি। ও অরুর থেকে নিজের দূরত্বটা খানিকটা বাড়িয়ে হুট করে অরুকে হ্যাচকা টানে পেছনে ঘুরিয়ে দিল। তারপর একটানে ওর লম্বা চুল থেকে গার্ডারটা খুলে নিল নিজ হাতে। সঙ্গে সঙ্গে অরুর দ্বিখল কালো এক ছাক ভেজা চুল আছড়ে পড়ল সমস্ত পিঠ জুড়ে। অরুর সাবধানে পেছনে ঘুরে বলল, চুল কেন খুললেন? কৃতিক ভাবলেশহীন কণ্ঠে জবাব দিল, বৃষ্টির দিনে সাদা কেন পড়েছিস? কৃতিকের কথার মানে বুঝতে পেরে প্রচণ্ড লজ্জায় নিজের দু হাত ভাঁজ করে নিল অরু। তারপর বৃষ্টিতে ভিজে রাস্তার দিকে এগিয়ে যেতে যেতে বলল, আর অপেক্ষা করতে হবে না, চলুন বাসায় যাব। কৃতিক আর কী বা করবে? মনে মনে ভাবলো অরুকে এইভাবে সরাসরি লজ্জা দেওয়াটা তার উচিত হয়নি। যতই হোক অরু ওর থেকে বয়সে অনেক বেশি ছোট। যা বলেছে বলেছে, এখন আর করার কিছুই নেই। ব্যাপারটা বুঝতে পেরে ও নিজেও এগিয়ে গিয়ে বাইকে বসে পড়ল। বাড়িতে আসতেই ওরও সোজা চলে গেল নিজের রুমে ঢুকতেই দেখতে পেল অনু ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টিতে দেখছে আর মুঠো ফোনে কারোর সাথে কথা বলছে। ওরও সেদিকে খুব একটা নজর দিল না, কারণ ওরও জানে ফোনের ওপাশে লোকটা কে। তাই সোজা চলে গেল ওয়াশরুমে। একটা আরামদায়ক হট বাথ শেষ করে চুল মুছতে মুছতে বের হতে দেখলো মাত্রই কথা শেষ করে রুমে এসেছে অনু। আজ রবিবার, ওর পার্ট টাইম নেই, তার উপর আবহাওয়ার জন্য হসপিটালেও যেতে পারেনি সকালে। তাই তো আজ এই অসময়ে বাসায় আছে অনু। ওর বেরোতে অনুসুধায়, এভাবে ভিজেছিস কি করে? ওরু খাটে বসতে বসতে বলল, সে অনেক কথা পরে বলবো, তার আগে তুই বলতো আপা, কৃতিক ভাইয়ার মা কোথায়? অরুর অযাচিত প্রশ্নে অনুর চোখ বড় বড় হয়ে গেল। ও সচকিত হয়ে ওরুকে বলল, তুই হঠাৎ করে এসব কথা নিয়ে কেন পড়লি? তার উপর কৃতিক ভাইয়া এখন বাড়িতে আছেন, উনি ওনার মায়ের নামটাও শুনতে পারেন না। ওরু মনে মনে বলল, সত্যি কি শুনতে পারেন না? তাহলে মাকে নিয়ে কথা বলে আজ লোকটাকে ওভাবে মারলো কেন? কি রে, কি ভাবছিস? আপা বল না, ওনার মা কোথায়? অনু একটু ভাবুক হয়ে বলল, আমি খুব বেশি কিছু জানি না রিয়ারু। মায়ের কাছ থেকে যতটুকু শুনেছি, ওনার মা বাঙালি নন, আমেরিকান বংশোদ্ভূত কোনো বিদেশিনী। শুধু বিদেশিনী নন, শোবিজ জগতের কোনো নামকরা তারকা। যৌবনকালে কৃতিক ভাইয়ের বাবা যখন বিদেশে পড়াশোনা করতে আসেন, তখনই নাকি ভালোবেসে বিয়ে করেন তারা। ওরু কৌতূহল নিয়ে শুধালো, তাহলে উনি চলে গেলেন কেন? অনু দীর্ঘশ্বাস ছেড়ে বললে, উনি ভালোবেসে বিয়ে সংসার করেছিলেন ঠিকই, কিন্তু নিজের কেরিয়ার কিংবা ফ্যান্সি লাইফস্টাইল কোনোটারই মায়া ছাড়তে পারেনি পরবর্তীতে। তাই খুব ছোটবেলাতেই কৃতিক ভাইয়াকে রেখে আবার নিজ গন্তব্যে পাড়ি জমান তিনি। ওরু জ্ঞানীদের মতো মাথা দুলিয়ে বলল, ওই জন্যই কৃতিক ভাইয়া দেখতে পুরোপুরি বাঙালিদের মতো না, মনে হয় নানা বাড়ির চেহারা পেয়েছে। হবে হয়তো, কিন্তু তুই হঠাৎ এসব নিয়ে পড়লি কেন? ততক্ষণে বিড়াল ছানা ডোরা এসে ওরুর পায়ের কাছে লেজ নাড়ছে। ওরু ডোরাকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, তুই থাক, আমি একটু আসছি। আরে কোথায় যাচ্ছিস? চুল থেকে পানি ঝরছে তো, আর মুছিয়ে দে, ঠান্ডা লেগে যাবে।
পেছন থেকে হাঁক পেরে যাচ্ছে অনু, তবে ওরও আর তাতে কান দিল না। দ্রুত পায়ে এগিয়ে গেল সামনের দিকে। ডোরাকে কোলে নিয়ে হলরুমে এলো অরু, কিন্তু যখন দেখলো হলরুমে কাউচের উপর কৃতিক বসে আছে, তৎক্ষণাৎ ডোরাকে কোল থেকে নামিয়ে অন্যদিকে ভাগিয়ে দিল ও। ডোরাকে বিদায় করতে করতে অরু খেয়াল করলো ফার্স্ট এইড বক্স নিয়ে নিজের হাতের দিকে তাকিয়ে চুপচাপ বসে আছে কৃতিক। দেখে মনে হচ্ছে একটু আগে শাওয়ার নিয়েছে। পরনে ব্লু হোয়াইট কম্বিনেশন টি শার্ট আর 3/4। মাথার স্টাইলিশ চুলগুলো এলোমেলো হয়ে কপালে লেপ্টে আছে। একটু আগে আপার বলা কাহিনী আর কৃতিকের ক্ষতযুক্ত হাত দেখে কোথায় যেন বড্ড মায়া হলো অরুর। কেন যেন হুট করে মনে হলো কৃতিকের এমন বেপরোয়া রকচটা আর খামখেয়ালি স্বভাবগুলো নিতান্তই স্বাভাবিক। অনেকক্ষণ ধরে অরুকে তাকিয়ে থাকতে দেখে নিজের গলায় ঝুলানো তোয়ালেটা ওর মুখের উপর ছুঁড়ে মারল কৃতিক। ভ্রু কুঞ্চিত করে প্রশ্ন করলো, এভাবে তাকিয়ে আছিস কেন? আমার কি রূপ বেরিয়েছে? ওরও মুখের উপর থেকে তোয়ালেটা সরিয়ে কয়েক কদম এগিয়ে গিয়ে কৃতিকের পাশে বসে হাত বাড়িয়ে বলল, দিন, আমি ঔষধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছি। তোর অনেক সাহস বেড়ে গিয়েছে অরু। আজকাল আমাকে ভয় পাস না দেখছি। তা বলতে পারেন। কৃতিকের যা বলার ইচ্ছে হয় তাই বলতে দিয়ে নিজের ছোট ছোট হাত দিয়ে ওই পুরুষালী হাতটাকে ধীরে ধীরে সফেদ রঙের ব্যান্ডেজে মুড়িয়ে দিতে ব্যস্ত হয়ে পড়ল অরু। পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে ধীরে ধীরে। গোধূলির আকাশ সিঁদুর রাঙা হয়ে আছে। গর্জে ওঠা সাগরের উত্তাল ঢেউ আর শঙ্খচিলের চিউচিউ গলা ফাটানো আওয়াজ ভেসে আসছে ক্ষণে ক্ষণে। খানিক বাদে বাদে এলোমেলো বাতাসে বালু আস্তরিত সাগর কোল ভিজে যাচ্ছে ছলাৎ ছলাৎ ঢেউয়ের পানিতে। মাঝে মধ্যে সেই পানি পাড় ছাপিয়ে এসে আছড়ে পড়ছে মোমের মতো ফর্সা দু পায়ে। পায়ের সাথে সাথে চিকচিকিতে বালুতে ভরে যাচ্ছে সুন্দর কারুকাজ করা রূপলি নূপুর জোড়া। অনুসাগরের কোল ঘেঁষে নরম বালুতে আকারে বসে খুঁটিয়ে খুঁটিয়ে হাত দিয়ে ভেজা নূপুরটা নাড়াচাড়া করছে সেই কখন থেকে। এতক্ষণ একাই ছিল, তবে একটু আগেই ওর পাশে ঘেঁষে বসে পড়েছে প্রত্যয়, হাতে দুটো বাবল টির জার। একটা বাবল টিতে স্ট্র ঠুকিয়ে অনুর দিকে এগিয়ে দিতে দিতে প্রত্যয় বলে, এখানকার বাবলটি অনেক ফেমাস, টেস্টি। অনু হাত বাড়িয়ে সেটা গ্রহণ করে নিঃশব্দে একটা সিপ নেয়। আসলেই মজার চাটা, কিন্তু এত বড় জারে চা কে খায় ভাবছি ওরও। নিস্তব্ধতা কাটিয়ে প্রত্যয় বলল, এবার বলুন, হঠাৎ করে এই অধমের তলব করলেন কেন? তার আগে আপনি বলুন, এত দূরে কেন নিয়ে এলেন? আমি তো সির্ফ হসপিটালের সামনে ওয়েট করতে বলেছিলাম। অনুর জবাবে প্রত্যয় হেসে বলে, এবার বলুন, হঠাৎ করে এই অধমের তলব কেন করলেন? প্রত্যয়ের কথার জবাবে অনু একটু ব্যথাতুর হেসে বলল, আমার জীবনটা সামনে থেকে যতটা সহজ আর সাবলীল মনে হয় ততটাও সহজ নয় প্রত্যয় সাহেব। হুটহাট ডেটে যাওয়া, ঘুরে বেড়ানো, দুশ্চিন্তা মুক্ত হয়ে একাকী সময় কাটানো কোনোটাই আমার দ্বারা সম্ভব নয়। আপনি হয়তো আরও একটা জিনিস জানেন না, আমি আন্ডার গ্র্যাজুয়েট। ইন্টারমিডিয়েটের পর আর পড়াশোনা করা হয়ে ওঠেনি আমার। এগুলো আমাকে কেন বলছেন? অনু রোবটের মতো জবাব দেয়, আমি নিজেও জানি না আপনাকে কেন এসব বললাম, শুধু মনে হলো বলা উচিত। প্রত্যয় সাগরের দিকে দৃষ্টিপাত করে বলল, তার মানে আপনি বুঝতে পারেন আমি আপনার জন্য কি ফিল করি, তাই তো? অনু জবাব দিল না, বরং আগে নেই মাথাটা এলিয়ে দিল দু হাঁটুর উপর। অহেতুক তাকিয়ে রইল অন্যদিকে। তখনই কানে এসে পৌঁছালো প্রত্যয়ের ডিপ ভয়েস, আমাকে সময় দিতে হবে না, আমার সাথে সারাদিন কথা বলতে হবে না, আমাকে প্রেমিক ভাবতে হবে না, প্রেমিকার মতো আবদারও মেটাতে হবে না, আমার খোঁজও নিতে হবে না, শুধু একটা শর্ত। প্রত্যয়ের কথায় বেশ কৌতূহল বোধ করলো অনু, তাই এবার ঘাড় ঘুরিয়ে চাইল প্রত্যয়ের পানে। প্রত্যয় আগের মতোই সাগরের পানে চেয়ে বলল, এক জীবনে আমি ছাড়া দ্বিতীয় পুরুষের কথা কল্পনাতেও ভাবা যাবে না। ব্যাস এইটুকুই। প্রত্যয় অনুর হাঁটুতে এলিয়ে দেওয়া মুখের পানে চাইল। সূর্যের নিংড়ানো শেষ আলোটুকু ধনুকের ন্যায় তির্যক হয়ে আছড়ে পড়ছে অনুর চোখে মুখে। ঘন পল্লব বিশিষ্ট আঁখি দুটো টল টল করছে অশ্রু জলে। সোনালি আলোর ছটা আছড়ে পড়ছে, ছলছল চোখ দুটো ঝিলিক দিচ্ছে বারবার। কয়েক সেকেন্ডের জন্য প্রত্যয়ের মনে হলো এগুলো কোনো চোখ নয়, বরং গহীন অভয়ারণ্যের মাঝে দুটো জংলা দেখি।
কাচের মতো স্বচ্ছ সেই দিঘির মায়াবী জল। এই দিঘির মায়াতে হারিয়ে যাওয়া যায় অনায়াসে অকপটে। প্রত্যয় নিজেকে হারিয়ে ফেলল অনুর দিঘির মতো টলটলে চোখে। অতঃপর অনুর প্রশ্নে আস্তে করে জবাব দিল, ব্যাস এতটুকুই। অনু এবার স্বার্থপরের মতো বলল, বিপরীতে আমি কি পাবো? যা চাইবেন তাই। অনু আড়ালে চাপা নিঃশ্বাস ছেড়ে বুকে ভরে সাগর পাড়ের স্নিগ্ধ বাতাস ভেতরে টেনে নিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর জিভ দিয়ে নিজের শুকনো অধর ভিজিয়ে বলল, আমি আপনার শর্তে রাজি আছি প্রত্যয় সাহেব। বিনিময়ে আমারও যে কিছু চাই। কি চাই? আমার মাথায় একটু হাত বুলিয়ে দিবেন এখন এই মুহূর্তে। অনুর মুখশ্রী জুড়ে অসহায়ত্বের ছাপ সুস্পষ্ট। খুব অল্প বয়সে অনেক বেশি ভারী দায়িত্ব বহন করতে করতে ক্লান্ত মেয়েটা, অথচ এত কিছুর পরেও দিন শেষে নিজের ছেলে মানুষই, নিজের আবদার কোনোটাই তুলে ধরার জায়গা ওর নেই। মা বোন থেকেও পৃথিবীর বুকে বড্ড একা এই অনু। ওর স্নেহের প্রয়োজন। দিন শেষে ক্লান্ত শরীরটাকে আগলে রাখার জন্য দুটো বাহুর প্রয়োজন। আর এই মুহূর্তে ও সেটাই চায়, অন্য কিছুই নয়। না কোনো শারীরিক চাহিদা, না কোনো কমিটমেন্ট, না সারপ্রাইজ, না কোনো আয়োজন, কিচ্ছু না। ওর শুধু একটা বাহুডোর আর একটুখানি স্নেহের পরশ প্রয়োজন। আশ্চর্যজনক হলেও প্রত্যয় অকপটে তা দিতে সায় জানালো। তৎক্ষণাৎ উপর থেকে নিচ মাথা দুলিয়ে অনুকে নিজের বাহুডোরে আবদ্ধ করে নিল সে। পরম আবেশে এক হাত বুলিয়ে দিল অনুর মাথায়, আর তারপর আরও খানিকটা গভীরভাবে ছুঁয়ে দিল ওর ছোট্ট কপালটাকে। কপালের মাঝ বরাবর একটা উষ্ণ আর গভীর চুমু এঁকে দিয়ে তবেই ক্ষান্ত হলো প্রত্যয়। তখনও সাগরের ঢেউয়ের তালে তালে মিলিয়ে বাড়ছিল অনুর কান্নার গতিবেগ। ড্রেসিং টেবিলের সামনে মুখ কালো করে অসহায়ের মতো বসে আছে অরু। ওর ঠিক সামনে বসে খুব মনোযোগ দিয়ে দক্ষ হাতে সুন্দর ফর্সা গালে একে একে প্রাইমার, ফাউন্ডেশন, কনসিলার, ব্লাশ আর হাইলাইটারের মতো আস্তরণ লাগিয়ে দিচ্ছে অ্যালিসা। অরু মেকআপ বলতে ওই সানস্ক্রিন আর লিপস্টিক ছাড়া তেমন কিছুই ব্যবহার করেনি কখনো। করতে যে খুব ভালো লাগে তেমনটাও নয়, ওর কাছে সাজুগুজুর চেয়ে স্কিন কেয়ার বেশি গুরুত্বপূর্ণ। তাই এত কেমিক্যাল মিশ্রিত মেকআপ লাগানো হয় না কোনো কালেই। তবে আজ যখন এলিসা নিজে থেকে এসে বলল সাজিয়ে দিবে, তখন আর না করতে পারেনি অরু। চুপচাপ ভদ্র মেয়ের মতো গিয়ে বসেছে ড্রেসিং টেবিলের সামনে। মনে মনে ভাবছে কৃতিক আদৌ জানতো না যে ও এলিসার বার্থডে পার্টিতে যাচ্ছে। এই খানিকক্ষণ আগের কথা। ভার্সিটি থেকে ফিরে মাত্রই ফ্রেশ হয়ে বেরিয়েছিল অরু। বাড়িতে আপাতত কৃতিক, অনু কেউই নেই। অনু আজকাল দেরি করে ফিরলে অরু তেমন একটা ভাবে না, কারণ ওর দৃঢ় বিশ্বাস প্রত্যয় ভাইয়া অনুকে ঠিক দেখে রাখবে, কোনো অযাচিত বিপদে পড়তেই দেবে না। আর কৃতিকের চিন্তা করে লাভ নেই, সে তো কখন ফেরে আবার কখন বেরিয়ে যায় তার কোনো হদিসই জানে না অরু। কেউ নেই দেখে অরু একাই কিছু একটা সহজে বানিয়ে খাবে বলে কিচেনে পা বাড়িয়েছিল কেবল। ঠিক তখনই আগমন ঘটে এলিসার। ভেতরে এসে এলিসা জানায় আজ তার জন্মদিন। অরু সম্মোহনী হাসি দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানালে এলিসা বলে ও ওরিকেই নিতে এসেছে। অর্ণব নাকি এলিসার জন্য ছোটোখাটো একটা পার্টির অ্যারেঞ্জ করেছে। অর্ণব পার্টি অ্যারেঞ্জ করেছে কথাটা মাথায় আসতেই খানিকক্ষণ আগের ভাবনা থেকে বেরিয়ে এসে চট করে এলিসাকে প্রশ্ন করে বসে অরু। অর্ণব ভাইয়া তোমাকে পছন্দ করে তাই না আপু? অরুকে খুব যত্ন করে আইশ্যাডো লাগিয়ে দিতে দিতে এলিসা বলে, পছন্দ টছন্দ কিছুই না, পাগলটা হুদাই আমার পেছনে পড়ে আছে। পছন্দ করে দেখেই পেছনে পড়ে আছে আপু। আর তাছাড়া তোমার মতো সুন্দরী মেয়েকে কে না পছন্দ করে? তুমি আমার থেকে কোনো অংশে কম নয় অরু, বরং অনেকটা বেশি। তুমি ন্যাচারাল বিউটি, আর আমি তো সবসময় মেকআপে ঢেকে থাকি। তাছাড়া তোমার চুল দেখেই তোমার স্বামী তোমার প্রেমে পড়ে যাবে, আই এম ড্যাম শিওর। অরু লাজুক হেসে বলে, আফসোস কেউ পড়লো না। পড়বে পড়বে, আর একটু বড় হও ঠিক পড়বে। তখন কৃতিকের নিজের বোনকে পাহারা দেওয়ার জন্য পেছনে 1000টা বডিগার্ড লাগিয়ে রাখতে হবে। উনি আমাকে বোন হিসেবে পরিচয় দিতে চায় না আপু, আমিও চাই না যেচে পড়ে কারো বোন হতে। নির্লিপ্ত কণ্ঠে জবাব আসে অরুর দিক থেকে। ওর কথা বাদ দাও, জেকে সব সময় এমন করে, বেশি ভাব দেখায়। আসো তোমার চুলগুলো ঠিক করে দিই।
ওরও বুঝলো কৃতিকের কোনো খারাপ অভ্যাসই এদের কাছে দোষের নয়, তাই আড়ালে ফোঁস করে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিজেকে আয়নায় দেখতে লাগলো ও। নিজের পরিপাটি চেহারাটা আয়নায় দেখে ওরও বলে, অর্ণব ভাই এত ভালো মানুষ, তাহলে তাকে কেন কষ্ট দিচ্ছ আপু? ওরুর চুলে হেয়ার ব্রাশ চালাতে চালাতে এলিসা বলে, আমারও একটাই আফসোস জানো তো, অর্ণবের মতো ছেলে আমার মতো একটা মেয়েকে কেন পাগলের মতো ভালোবাসে। দুনিয়াতে কি ভালো মেয়ের অভাব ছিল? ওরু চৌকিতে পেছনে ঘুরে শুধালো, মানে? তুমি পকার প্লেয়ার মানে বোঝো? ওরু অজ্ঞাতদের মতো মাথা এদিক ওদিক মাথা নাড়ালো। জুয়া চেনো নিশ্চয়, কার্ড দিয়ে যে খেলে। একটা শুষ্ক ঝোঁক গেলে ওরু এবার হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, টিভিতে দেখেছি। আমি ওটাই খেলতাম ওরু, ইভেন যেমন তেমন নয়, আজ পর্যন্ত পকার খেলে আমার কেউ বিট করতে পারেনি। পকার প্লেদের কাছে আমি সেলিব্রিটিদের মতোই, ওরা আমার একটা অটোগ্রাফের জন্য তৃষ্ণার্থ জাতকের মতোই অপেক্ষা করে থাকে, আর যে সেটা একবার পেয়ে যায় তার ডিমান্ডও বেড়ে যায়। ওরও পেছন থেকে ঘুরে এলিসার হাত ধরে বলল, আপু এটা তো খারাপ কাজ, তাহলে বেরিয়ে কেন আসছো না? এলিসা জোরপূর্বক হেসে জবাব দেয়, আমি ছাড়তে চাইলেও এই বিভীষিকাময় খেলার জগৎ আমার পিছু ছাড়ছে না ওরু। স্পটিকের লাল নীল সবুজ আলোয় ঝিকিমিকি করছে পুরো হল রুমটা। কিছু কিছু নজর কাড়া লাইট সফট মিউজিকের তালে তালে চলছে আবার নিভছে। আর্টিফিশিয়াল বেবি পিঙ্ক কালারের থিমটা ভালোই মানিয়েছে লাইটিংয়ের সাথে। এক কথায় চোখ ধাঁধানো ব্যাপার স্যাপার। হলরুমটা মানুষ দ্বারা পরিপূর্ণ, বেশিরভাগই চোরায় চোরায়, তবে এত চিকচিক আলোয় কারোরই মুখ দেখে চেনার জো নেই। না, এই মুহূর্তে ওরও কারো মুখ দেখার মতো অবস্থায় আছে। এর কারণ ওর দৃষ্টি আড়াল করে শক্ত চোয়ালে আর অগ্নিদৃষ্টি নিক্ষেপণ করে তাকিয়ে আছে কৃতিক। দেখে মনে হচ্ছে পাবলিক প্লেস না হলে এই মুহূর্তে খুব বড়সড় সিন ক্রিয়েট করতো সে। ওরও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এলিসা ওকে রেখে কই যে উধাও হয়ে গেল সেটাই ভাবছে আপাতত। চুপ করে থাকিস না ওরু, কথা বল। আমাকে না জানিয়ে এখানে কোন সাহসে এলি তুই? কৃতিকের আকস্মিক ধমকে ওরও মাথা তুলল। একটা ব্ল্যাক ভেলভেট পার্টি জ্যাকেট পরে আছে কৃতিক। ঘাড় অবধি চুলগুলো জ্যাকেটের সাথে ম্যাচিং করে সেট করা। মনে হচ্ছে হেয়ার স্টাইলিস্টের সূক্ষ্ম হাতের কাজ এটা। তবে কৃতিককে দেখতে যতটা ড্যাশিং লাগছে, ওর সুন্দর হ্যান্ডসাম রাগী চেহারাটা দেখতে ততটাই ভয়ানক লাগছে। সুন্দর বড় বড় দুটো চোখ যেন জ্বলন্ত অঙ্গার। ওরও ভেবে পায় না ও করেছেটা কি। এলিসা নিতে গিয়েছে দেখেই তো এলো, তাহলে এত রাগের কি আছে? আর সব ব্যাপারে কেন কৃতিককে জানাতে হবে? কি হয় কৃতিক ওর? এরকম শাসন করার মতো এতটাও তো ক্লোজ ওরা নয়। তাহলে মনে মনে কৃতিকের ওপর খুব বিরক্ত হলো ওরু। অজানা কারণে জিভটা নিম পাতার মতোই তেতো ঠেকলো ওর। তাই ইচ্ছে করে মৌনতা পালন করলো কৃতিকের হাজারটা প্রশ্নের জবাবে। ওরু, আমাকে রাগাস না। তুই এখানে কি করছিস? এভাবে আমাকে না জানিয়ে আর কোথায় কোথায় যাস তুই? কি হলো, জবাব দে। ওরও চুপ রইল এবারও, কিন্তু কৃতিক আর নিজের রাগ সংবরণ করে রাখতে পারল না। পকেট থেকে হাত বের করে চেপে ধরল ওরুর নরম চিকন হাতটা। তৎক্ষণাৎ পেছন থেকে কথা ছুড়ল এলিসা। কি করছিস জেকে? কৃতিক ওরু সমেত এলিসার সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলল, ওকে এখানে নিয়ে এসে কাজটা তুই একদম ঠিক করিসনি এলিসা। তুই ভালো করেই জানিস আজকে পার্টির পেছনে আমাদের অন্য উদ্দেশ্য আছে, আর সেখানে তুই আমার দুর্বলতা টেনে নিয়ে এলি। ওয়াই? এলিসা লম্বা একটা নিঃশ্বাস টেনে ওরুকে কৃতিকের থেকে ছাড়িয়ে বলল, যদি কিছু হয় সেটা আমার সাথে হবে, অরুর সাথে নয়। তাছাড়া কিছু যে হবে তাও তো শিওর না। তাহলে আমার বার্থডেটাকে নর্মাল বার্থডে পার্টি কেন ভাবতে পারিস না? আর সবচেয়ে বড় কথা, অরু ছোট বাচ্চা নয়। তুই সবসময় ওকে এভাবে ডমিনেট করিস কেন বলতো? কৃতিক তীক্ষ্ণ কণ্ঠে জবাব দিল, কারণ ও আমার। বলা হয়েছে, এবার আমরা আসছি। এলিসা কিংবা ওরু কেউই কৃতিকের কথায় খুব একটা গুরুত্ব না দিয়ে ওখান থেকে চলে গেল। দু হাত মুঠিবদ্ধ করে রেখে পেছন থেকে বিড়বিড়িয়ে কৃতিক বলল, সাবধানে এলিসা, শি ইজ মাই হার্টবিট। পার্টিতে অনাকাঙ্ক্ষিত কিছুই ঘটেনি, বরং সবাই জমিয়ে আনন্দ করেছে। কেক কেটেছে, খাওয়া দাওয়া হই হুল্লোড় করে অনেকটা সময় অতিবাহিত করেছে। পুরোটা সময় ওরুকে সাথে সাথে রেখেছে এলিসা, সে সাথে চোখে চোখে রেখেছে অন্য আরেকজন।
আজ প্রথমবার কৃতিক বোধ করলো ও খুব দুর্বল হৃদয়ের। অন্তত ওর ক্ষেত্রে তো তাই। পুরো পার্টিতে ঘুরে ফিরে ওর দু চোখ ওরতেই নিবদ্ধ ছিল। কয়েক সেকেন্ডের জন্যেও যদি ওর চোখের আড়াল হয়েছে তো কৃতিকের মনে হচ্ছিল এই বুঝি দুশ্চিন্তায় ব্যাকুল হৃদয়টা এক্ষুনি ব্লাস্ট করবে। কিন্তু এখন এই মুহূর্তে কৃতিক নিশ্চিন্তে ডিভানে গা এলিয়ে দিয়ে ড্রিঙ্ক করছে, কারণ ওরও ওর চোখের সামনেই বসে আছে। যদিও ওদের মাঝে দূরত্ব বেশ অনেকটা, তবুও চোখের সামনে তো আছে। কৃতিক যখন নির্বিঘ্নে বসে বসে এসব ভাবছিল তখনই বল ড্যান্সের ঘোষণা করা হয়। পশ্চিমা সংস্কৃতিতে বল নাচ খুবই জনপ্রিয়। আজকাল বাংলাদেশেও বিভিন্ন পার্টি কিংবা অনুষ্ঠানে কপোতিদের বল নাচের আয়োজন করা হয়। কিন্তু ওরও কিভাবে নাচবে? একে তো পার্টনার নেই, তার উপর বোকার মতো জর্জেট শাড়ি পরে এসেছে। তাই বসে বসে সবার পারফরমেন্স দেখতে লাগলো ও। ঠিক তখনই কৃতিকের দৃষ্টি আড়াল করে ওরুর সামনে এসে দাঁড়ালো সায়র। রাজকুমারদের মতো করে মাথাটা হালকা নুয়ে ডান হাত বাড়িয়ে দিয়ে ওরুকে শোধালো। লেটস হ্যাভ এ ডান্স। ওরু না করতে চাইলো, কিন্তু না করাটা মূর্খতার লক্ষণ। সবার সামনে না করে দিলে সবাই ওকে আনস্মার্ট ভাববে, তাছাড়া সায়রও অনেকটা লজ্জিত হবে। সেই ভেবে ও নিজেও হাত বাড়ালো বল নাচের উদ্দেশ্যে। তবে সায়রের হাতের মাঝে আর হাত রাখা হলো না ওর। তার আগেই মসৃণ হাতটা ইগলের মতো ছো মেরে নিজের হাতে নিয়ে এলো কৃতিক। সায়রকে ইচ্ছে করে ধাক্কা মেরে দাঁড়িয়ে পড়লো ওরুর সামনে। একদম হুট করে চোখের পলকে ঘটনাটি ঘটায়। কিছুটা ঠাহর করতে পারলো না ওরু, শুধু দেখতে পেল ওর হাতটা সায়র নয় কৃতিক ধরে আছে। ওরও সচকিত হয়ে কিছু বলতে চাইল, তবে তার ফুরসত দিল না কৃতিক। টেনে নিয়ে গেল বল নাচের স্টেজে। ওরুর এক হাত নিজের কাঁধে রেখে নিজের শক্ত হাতটা ছুয়ালো ওরুর লতানো কোমরে, অন্য হাতে ঠুকিয়ে দিল ওরুর 5 আঙুলের ভাঁজে। বল নাচের মঞ্চটা ছিল পুরোপুরি অন্ধকার। ফেরি লাইটের ম্যাজিক্যাল আলো ছায় কোনো কিছুই ভালো করে দেখা যাচ্ছে না। ওরও দেখতে পেল না কৃতিকের আগুন ছড়া চোখ জুড়ে ওর শরীরে স্পর্শ পেয়ে মুহূর্তে কতটা কামুকতায় ডুবে গিয়েছে। ব্যাকগ্রাউন্ডে তখন সবার প্রিয় বাংলা গানের দুটো লাইন বাজছিল। ওরা দুজনও তখন সফট মিউজিকের তালে তালে পা মেলাচ্ছে নির্দ্বিধায়। কি জানি হুট করে কোথাও হারিয়ে গেল দুজন। এত জড়তা, এত দূরত্ব, এত প্রতিকূলতা সব কেমন হাওয়ায় মিলিয়ে গেল। পাছে শুধু পড়ে রইল দুটো অশান্ত মন। কৃতিক নাচের তালে তালে ওরুকে ঘুরিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, তুই সত্যি অসাধ্য সাধন করতে পারিস অরু। আমাকে দিয়ে কেমন ডান্স করিয়ে ছাড়লি। ওরু নাচের মুদ্রা অনুসরণ করতে করতে কৃতিকের পেশিবহুল ঢেউ খেলানো বুকে 2 হাত রেখে বলল, কেন এলেন? আপনার সাথে নাচতে আমার ভয় করছে বড্ড। কৃতিক এবার ওরুকে নিজ বাহুতে ছেড়ে দিয়ে আবারও কাছে টেনে নিয়ে এলো, খুব কাছে। হুট করে টান দেওয়াতে ওরুর রেশমের মতো লম্বা খোলা চুলগুলো আছড়ে পড়লো কৃতিকের চোখে মুখে। ওরুর মাতাল করা চুলের সুবাস ছড়িয়ে পড়লো কৃতিকের শরীরের রন্ধ্রে রন্ধ্রে। ক্ষণিকের নীরবতা ভেঙে কৃতিক ওরুকে আঙুলের মাথায় ঘোরাতে ঘোরাতে বলে, আজকের পার্টিতে না এলে হতো না? তুই কি ঠিক করেই নিয়েছিস আমাকে এই জীবনে টেনশন ফ্রি থাকতে দিবি না? ওরু 2 হাতে কৃতিকের গলা জড়িয়ে নাচের তালে তালে বলল, আমি আপনাকে একদম বুঝতে পারি না। আপনি কি আসলেই জায়ান্ট কৃতিক? কৃতিক এবার ওরুকে টেনে একটুখানি আলোতে নিয়ে এসে ওর চোখে চোখ রেখে বলল, কি করে পারবি? বুঝতে চেয়েছিস কখনো আমায়? কি করে বুঝবো? আপনি যে রহস্যময় মানব। ওরুর কথার বিপরীতে কোনো জবাব দিল না কৃতিক। তার বদলে নিজ হাতে ওরুর গাঢ় নীল জর্জেট শাড়িতে লাগানো ব্রোঞ্জটা খুলে দিল এক টানে। সঙ্গে সঙ্গে পাতলা আঁচলটা কোমর ছাড়িয়ে নিচে পড়ে গেল। কৃতিক ওর আঁচল গলিয়ে উন্মুক্ত কোমরে আলতো হাত ছুড়িয়ে বলল, আমার জিনিস অন্য কাউকে দেখানোর কোনো অধিকার তোর নেই। ওরু সেই কখন থেকে কৃতিকের নেশালো চোখে তাকিয়ে আছে। হয়তো ওর চোখের ভাষা পড়তে চাইছে, কিন্তু জায়ান্ট কৃতিক চৌধুরীর চোখের ভাষা পড়া কি এতটাই সহজ? ওরও পড়তে পারল না। উল্টে হুট করে মনে পড়ে গেল সেদিন বৃষ্টি ভেজা দুপুরবেলার কথা। সেই একই চোখ, একই হাসকি কণ্ঠস্বর, একই ভেজা অনুভূতি। ওরও হৃদ মাঝারে আবারও তোলপাড় শুরু হয়েছে খুব। পেটের ইতিউতি উড়ছে অবাধ্য প্রজাপতির দল। কৃতিক ওর সাথে কি করছে, কি বলেছে কিছুই মস্তিষ্ক অবধি পৌঁছায়নি ওরুর। ও তো কৃতিকের চোখেই ডুবেছিল। ডুবে থাকতে থাকতে উপলব্ধি করলো কৃতিকের চোখ দুটো বড্ড নেশা ধরানো আর কাতরতা জড়ানো।
কোনো এক অজানা চৌম্বকীয় শক্তি দ্বারা কৃতিকের চোখ দুটো ওকে খুব করে টানে, হৃদয়টা বেশ সামাল করে তুলে বারবার। কিন্তু কি এমন আছে ওই ভাসমান গোল গোল চোখে, ভেবে পায় না অরু। অরু, কৃতিকের হঠাৎ ডাকে কম্পিত হয়ে উঠল অরুর শরীর। নিজের হোশ খেয়াল ফিরে পেয়ে কোথায় যাবে কি করবে কিছু বুঝে উঠতে পারল না খানিকক্ষণ। এখনো কৃতিকের বাহুতে সিটে আছে অচল শরীরটা, চোখ মুখ লজ্জায় রক্তবর্ণ ধারণ করেছে, কপাল বসানো স্টোনের বিন্দির আশেপাশে বিন্দু বিন্দু ঘামের ছড়াছড়ি। কার চোখের দিকে এতক্ষণ তাকিয়ে ছিল ও? কৃতিকের, যে কিনা সম্পর্কে ওর মায়ের সৎ ছেলে। ছি। কৃতিক নিজেও এই মুহূর্তে কৌতূহলী আর প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে ওর পানে। ওরও এক ঝলক কৃতিকের ফর্সা ড্যাশিং চেহারার দিকে তাকিয়ে শুষ্ক ঠোক গিলে বিড়বিড়িয়ে বলল, দয়া করে এভাবে তাকাবেন না। আমার কেমন যেন লাগে, আপনি যতই সুদর্শন হন না কেন, এটা কখনোই সম্ভব নয়। নিজের মনে কিছু একটা বলে কৃতিকের থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে ওই স্থান ত্যাগ করে চলে গেল অরু। পেছনে কৃতিকের জন্য শুধু খুলে পড়ে রইল অরুর এক পায়ের চিকন রূপলি নূপুর। শীত পেরিয়ে সেই কবেই বসন্ত নেমেছে ধরণী জুড়ে, তবে ক্যালিফোর্নিয়া জগা খিচুড়ি আবহাওয়ায় সেই বসন্ত খুব একটা উপভোগ্য নয়। শীততাপ নিয়ন্ত্রিত ঘর থেকে দু কদম বাইরে দিলেই যেন যত্রতত্র শীত বড়ি এসে জড়িয়ে নিচ্ছে আষ্টে পৃষ্ঠে। দীর্ঘদিন ধরে বইতে থাকা শীতের সেই দাঁত কাঁপানো কনকনে হাওয়াকে হটিয়ে আজ সকাল সকাল বাসন্তিক হিমেল হাওয়া বইছে পুরো ক্যালিফোর্নিয়া টু সান ফ্রান্সিসকো জুড়ে। নাক টেনে বুক ভরে বাতাস নিলে মনে হবে এটা শহুরে জনবহুল স্টেট থেকে আসা কোনো দূষিত বাতাস নয়, প্রশান্ত মহাসাগর ছাপিয়ে আসা বিশুদ্ধ দক্ষিণা বাতাস। বাতাসের তালে তাল মিলিয়ে ভেসে আসছে চেরি ব্লাসমের দরুণ মিষ্টি একটি সুবাস। হাইওয়ে বা জনবহুল কোনো ফুটপাত কিংবা নামিদামি কর্পোরেট অফিস, চেরি ব্লসমের কারণে আজকাল সব জায়গাকেই কেমন ফুলের বাগান মনে হয়। বছর তিনেক আগে কেনা কৃতিকের ডুপ্লেক্স বাড়িটার ফ্রন্ট ইয়ার্ডে দুটো চেরি ব্লসম গাছে লাগানো হয়েছে। কালো ফ্রেঞ্চ গেটটার দুই ধারে পাহারাদারের মতোই সর্বক্ষণ পাহারায় দাঁড়িয়ে তারা। বসন্ত হওয়ার দরুন চেরি ব্লসমের ভারে কেমন নুয়ে পড়েছে গাছ দুটো। অরু এক ঝলক গেটের দু পাশে ব্লসম সজ্জিত গাছের দিকে তাকাচ্ছে, তো পলক ফেলে আবার কৃতিকের দিকে, যে এই মুহূর্তে কপাল কুঁচকে রেখে শক্ত মুখে অরুর দিকেই তাকিয়ে আছে। ফর্মাল ড্রেস আপ, হাতে ম্যাকবুক, চোখে মুখে কঠিন বিরক্তির ছাপ। গত 5 মিনিট যাবৎ এইভাবে চলমান মূর্তি হয়ে হলরুমে দাঁড়িয়ে আছে কৃতিক, আর অরু ছোট ছোট চোখ করে তাকিয়ে আছে কৃতিকের মুখের পানে, যেন কৃতিক জাদুঘরে সংরক্ষিত কোনো বিশেষ বস্তু। সেটাকেই খুঁটিয়ে খুঁটিয়ে না দেখলেই নয়। তবে কৃতিকের মতো রক্তটা মানুষের কাছে ব্যাপারটা বেশ বিরক্তিকর। কথা নেই বার্তা নেই, পথ আটকে দাঁড়িয়ে স্ট্রেঞ্জ। একটানা একই জায়গায় বিনা বাক্যে দাঁড়িয়ে থাকতে থাকতে এতক্ষণে সেই বিরক্তি কয়েক গুণ বেড়ে গিয়ে পৌঁছালো সপ্তম আসমানে। কৃতিক নিজের তীক্ষ্ণ চোয়ালে আরও খানিকটা তীক্ষ্ণতা ধারণ করে বলল, সেই কখন থেকে পথ আটকে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস, কি সমস্যা? চোখে কয়েকবার পলক ফেলে ঠকাত করে একটা শুকনো ঠোক গিলে অরু শুধায়, ভাবছি আপনি কি আসলেই কালকের সেই মানুষটা যে ওভাবে বল নাচ। শাট আপ। কৃতিকের ধমকে অরুর কথা মাঝপথে আটকে গেল। আমি বয়সে তোর থেকে কত বড় তা খেয়ালে না রেখেই যা মুখে আসছে তাই বলে দিচ্ছিস, স্টুপিড একটা। ধমক খেয়ে অরু মুখ কাচুমাচু করে বলল, আপনি বড় সে তো আমিও জানি, আর তাই তো আরো বেশি আশ্চর্য হচ্ছি। কালকের আপনাকে তো আমি চিনতেই পারছিলাম না, জানেন কেমন কেমন যেন লাগছিল আপনাকে, আর ওই চোখগুলো। অরু হাত উঁচিয়ে কৃতিকের চোখের ইশারা করতেই কৃতিক ওর হাতটা খপ করে ধরে ফেলে, তারপর গম গম আওয়াজে বলে, জ্বরটা এখনো আছে তাই ভুলভাল বকছিস, আজ আর ভার্সিটি যেতে হবে না। অরু নিজ ভ্রু কুঞ্চিত করে ফেলল সঙ্গে সঙ্গে, মুখে বিরক্তির ছাপ টেনে কৃতিকের আদেশের ঘোর বিরোধিতা করে বলল, ভার্সিটি যাব না মানে? দেখছেন সকাল সকাল রেডি হয়ে বেরিয়েছি, তাও বলছেন ভার্সিটিতে যাব না? তোর শরীরটা ভালো নেই তাই বলছি, তো তুই কোথায় যাবি না যাবি সেসবে আমার বিন্দু মাত্র আগ্রহ নেই। অরু নিজের গাল গলায় হাত ছুঁয়ে বলল, এতটুকু জ্বরে কিছু হবে না, সরুন তো আমি ভার্সিটিতে যাব, আজ নিখিল ভাইয়ের সাথে ট্যুরের ব্যাপারে দরকারি কথা বলার আছে।
তপ্ত গালে খড়খড়ে হাতের শক্ত চাপ অনুভব করতেই অরুর কথা মাঝপথে আটকে গেল। কৃতিকের হঠাৎ আক্রমণে স্বস্থান থেকে কয়েক কদম পিছিয়ে অরুর পিঠ গিয়ে ঠেকল কাঁচ লাগানো প্রশস্ত দেওয়ালে। কৃতিক এমনভাবে চোয়াল চেপে ধরেছে যেন মনে হচ্ছে এখনই গাল ফেটে রক্ত বেরিয়ে আসবে। কৃতিক নিজ হাতের বাঁধন ঢিলে না করে রুষ্ট কণ্ঠে বলল, আমি বলেছি না, তার মানে নাই। কথার উপর পাল্টা যুক্তি আমার একদম পছন্দ নয় অরু। একদিন একটু নরম বিহেভিয়ার দেখেছিস বলে এই না যে আমি প্রতিদিন সেটা কন্টিনিউ করব। এখন যেটা দেখেছিস এটাই আমি, রুড, উগ্র, বেপরোয়া। আর এই রুড মানুষটাকেই সারা জীবন সহ্য করতে হবে তোর। অ্যান্ড দিস ইজ মাই সেকেন্ড টাইম ওয়ার্নিং। নেক্সট টাইম আর ওয়ার্নিং দিতে আসবো না, ডিরেক্ট অ্যাকশন নেব, মার্ক মাই ওয়ার্ড। অরুর মুখ থেকে অস্ফুট সুরে কথা বেরোলো এতক্ষণে। লাগছে আমার। কৃতিকের হঠাৎ প্রতিক্রিয়াটা ভেতর থেকে এসেছিল, তাই নিজেও বুঝতে পারেনি ও অরুকে নিজ হাত আর কথার দ্বারা ঠিক কতটা ব্যথা দিচ্ছে। তবে খানিকক্ষণ আগে অরুর বলা লাগছে আমার কথাটাই যথেষ্ট ছিল কৃতিকের গর্জে ওঠা অগ্নিস্ফুলিঙ্গেতে শীতল জলের ছোট দেওয়ার জন্য। কৃতিক নীরবে অরুর গালটা ছেড়ে দিতেই অরু নিজের নরম গাল দুটোতে হাত বুলাতে বুলাতে বিরক্ত সুরে অস্ফুটে বলল, সারা জীবন তো দূরে থাক, উপরওয়ালার ইচ্ছায় মা সুস্থ হয়ে গেল। আপনার মতো মানুষের সাথে এক ছাদের তলায়, তারপর আর এক মুহূর্তও না। অরুর বিড়বিড়িয়ে বলা বাক্যটা কৃতিক খুব ভালোভাবেই শুনল। অতঃপর নিজ পকেটে দু হাত গুজে রেখে শটান দাঁড়িয়ে ঘাড়টা একটু কাত করে জবাব দিল, বিলিভ মি অরু, তুই শুধু আমার সাথে এক ছাদ নয়, আর অনেক কিছু শেয়ার করবি, তাও নিজ ইচ্ছেতে, আই সোয়ার। অরু এবার আর মুখে কোনো কথাই উচ্চারণ করলো না, বরং মনে মনে বলল, এই জীবনে অন্তত তা হবে না। মা সুস্থ হয়ে গেলেই দেশে ফিরে যাব আমরা। তারপর আমি আর আপনার বোরিং জীবন দুটোই হাত থেকে রেহাই পাবো আমি আর আপা। অরু এখনো দাঁড়িয়ে আছে দেখি কৃতিক বলল, এবার পথ ছাড়, না হলে কাঁধে তুলে গেটের বাইরে ফেলে রেখে আসবো। অরু তৎক্ষণাৎ সরে দাঁড়ায়। অরু সরতেই কৃতিক গটগট পায়ে দরজা খুলে বেরিয়ে যায়। যাওয়ার আগে শেষবারের মতো পেছনে তাকিয়ে অরুর উদ্দেশ্যে বলে, টেক সাম রেস্ট, ইউ আর উইক। ভার্সিটি যেতে দেয়নি দেখে অরুর মেজাজ এমনিতেই সপ্তম আসমানে চড়েছিল। কৃতিকের দরদি কথায় তাতে যেন আগুনে ঘি ঢালার মতো উপক্রম হলো। ও তেতে উঠে বলল, মোটেই আমি উইক না, বুঝেছেন? মেয়ে মানুষ বলে এত সস্তা ভাববেন না। লাগতে আসলে আপনাকেও দু হাতে তুলে গেটের বাইরে ফেলার ক্ষমতা আমি রাখি। কৃতিক পেছনে না তাকিয়ে চোখের উপর সানগ্লাস বসাতে বসাতে বিড়বিড়িয়ে বলল, সময় হলে সে ক্ষমতা নিশ্চয়ই দেখবো জান। কথাটা বলার সময় কৃতিকের ঠোঁটের কোণে দৃশ্যমান ছিল সেই মনোমুগ্ধকর বাঁকা হাসি। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। সকালের পর থেকে অরুর জ্বরটা বেড়েছে দ্বিগুণ, অথচ পুরো বাড়িতে কেউ নেই। কি করে থাকবে? অনু ডাক্তারের আর্জেন্ট কলে সকাল সকাল হসপিটালের উদ্দেশ্যে বেরিয়েছে, এখনও ফেরার নাম নেই। আর কৃতিকের থাকা না থাকা অরুর জন্য সমান কথা। কারণ আর যাই হোক, অরু জ্বরে জ্ঞান হারিয়ে পড়ে থাকলেও কৃতিকের মতো মানুষ অন্তত ওকে সেবা করতে আসবে না নিশ্চয়ই। সেই সকাল থেকে হলরুমে কাউচে কমফোর্টার মুড়ি দিয়ে শুয়ে আছে অরু। শরীরের প্রচণ্ড দাপদাহে সারাদিনে কিছু খাওয়ার ইচ্ছাও হয়নি আর। কৃতিকের ভয়ে ভার্সিটি না গিয়ে একদিকে ভালোই হয়েছে, ভার্সিটিতে বসে এমন জ্বর বেড়ে গেলে তা তো মহা মুসিবত হতো। পাছে না আবার সেদিনের মতো ভরা ক্যাম্পাসে সবার সামনে অজ্ঞান হয়ে পড়ে গিয়ে মান সম্মানের 12টা বেজে যেত। জ্বর ওঠার মুহূর্তটা রোমাঞ্চকর। আপাতত সেই রোমাঞ্চকর সময়টাই পার করছে ওরু। গরম কমফোর্টারের মাঝে শুয়ে কাঁপতে কাঁপতে মাথার কিলবিল করছে হাজার খানিক প্রশ্ন। কখনো অজান্তেই মনে পড়ে যাচ্ছে বাংলাদেশের আঁকাবাঁকা মিঠু পথ, তো কখনো আবার প্রিয় সংস্কৃতি মনা, নানা বৈশিষ্ট্যের অধিকারী নিজ দেশের সরল মনা মানুষগুলোর কথা। বাঙালি সংস্কৃতি এসব ভাবতে ওরুর মনে পড়ে যায় কাল পার্টিতেও কোনো একটা বাংলা গান বাজছিল। তারপর কৃতিকের মাঝে এসে অন্য কেউ হানা দিল, একজোড়া মাদকতা জড়ানো বেসামাল নিঃশ্রব্য চোখ, যে চোখে কয়েক মুহূর্তের জন্য হারিয়ে গিয়েছিল ওরু। আর তারপর ওর সাথে যে ভয়ঙ্কর আর আজে বাজে কাহিনীটা ঘটলো, যার ফলস্বরূপ এখন এই মুহূর্তে 103 ডিগ্রি সেলসিয়াস জ্বরে ঝলসে যাচ্ছে ওরু। জ্বরে পড়তে পড়তেই হঠাৎ বোধ হলো কালকে কৃতিকের অনুমতি ছাড়া পার্টিতে যাওয়া মোটেই উচিত হয়নি ওর।
হাজারো চিন্তার মাঝে অরুর বুক চিরে বেরিয়ে এলো একটা চাপা দীর্ঘশ্বাস। ঠিক তখনই কানে ভেসে আসে পাসওয়ার্ড টিপে মেইন ডোর খোলার পিক পিক আওয়াজ। কে এসেছে দেখার জন্য অরু কম্পিউটার মুড়ে দিয়েই উঠে বসলো। তৎক্ষণাৎ কৃতিকের নাম ধরে হাঁক ছিঁড়ে ডাকতে ডাকতে ভেতরে প্রবেশ করলো অ্যালিসা। অ্যালিসার চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট। রাগের তোপে এই মুহূর্তে নাকের ডগাটা তীর তীর করে কাঁপছে ওর। অ্যালিসার অগ্নিমূর্তি দেখে খানিকটা ভরকালো, অতঃপর সাহস জুগিয়ে শোধালো, কোনো সমস্যা আপু? অ্যালিসা দোতলার করিডোর থেকে চোখ সরিয়ে অরুর পানে দৃষ্টি নিক্ষেপ করে কাট কাট আওয়াজে জিজ্ঞাসা করলো, জেকে কোথায় অরু? সকালে ইউনিভার্সিটিতে গেল। মিনমিনিয়ে জবাব দেয় অরুকে ভারী কমফোর্টার মুড়িয়ে দিয়ে থাকতে দেখে অ্যালিসা নিজের রাগী ভাব আড়াল করে নরম কণ্ঠে শুধায়, তুমি ঠিক আছো অরু? কাল শুনলাম তুমি নাকি সেন্সলেস হয়ে গিয়েছিলে, কিন্তু কেন? আমি তো তোমাকে সাথে সাথেই রেখেছিলাম সারাটাক্ষণ। মাত্র কয়েক মিনিটের জন্য ক্লাবের বাইরে গিয়েছিলাম, তাও অত্যাধিক প্রয়োজনে বশীভূত হয়ে। এর মাঝেই তুমি কি এমন দেখলে যে এভাবে জ্ঞান হারালে? অরু হাসার চেষ্টা করে বলল, আমি বদ্ধ কিংবা আটকানো জায়গায় বেশিক্ষণ থাকতে পারি না আপু, দম বন্ধ হয়ে আসে। সে কারণেই তো প্রতিদিন মায়ের কাছে যাই না, সপ্তাহে একবার করে যাই। অ্যালিসা সচকিত হয়ে বলল, বলো আমাকে, কে আটকে রেখেছিল তোমায়? অ্যালিসার প্রশ্নে অরুর মুখটা পাংশুটে রূপ ধারণ করলো। ও কেন যেন জবাব দিতে চাইল না। অ্যালিসা আবার অরুকে খুঁটিয়ে খুঁটিয়ে কিছু জিজ্ঞাসা করবে তার আগেই ফোন কল চলে আসাতে জিজ্ঞাসাবাদ পর্বের এখানেই ইতি ঘটে। অ্যালিসা ফোন কানে তুলে মেইন ডোর দিয়ে বেরিয়ে যেতে যেতে অরুর উদ্দেশ্যে বলল, আমি একটু তাড়াই আছি অরু, নেক্সট টাইম এসে শুনবো। অ্যালিসা চলে যাওয়াতে অরু যেন হাঁপ ছেড়ে বাঁচল। জ্বরের ঘোরে এটা ওটা এত প্রশ্নের উত্তর মোটেই দিতে ইচ্ছে হচ্ছিল না অরুর। অ্যালিসা চলে গিয়েছে, ভালোই হয়েছে। মুখে আটকে রাখা দমটা এক নিঃশ্বাসে বের করে দিয়ে আবারও সাবধানে কমফোর্টের মুড়ি দিয়ে শুয়ে পড়ল অরু। ঠিকঠাক হয়ে শুতে শুতে অস্ফুটেই বলল, এলিসা আপু হঠাৎ কৃত্তিক ভাইয়ার খোঁজ করছে কেন? তাও বাড়ি বয়ে এসে ফোন করলেই তো হয়, অদ্ভুত মানুষ। ভার্সিটির গেটে এসে দাঁড়াতেই সিকিউরিটি গার্ডটা এলিসার পথ আটকে দাঁড়ালো। অতঃপর প্রশিক্ষণপ্রাপ্ত রোবটের ন্যায় এক নাগারে বলল, সরি ম্যাম, আইডি কার্ড ছাড়া ভেতরে প্রবেশ এলাও না। এলিসা মাথা নিচু করে কথাটা শুনল। অতঃপর নিজের অ্যাথলেটিক 5 আঙুল মুঠিবদ্ধ করে সিকিউরিটি গার্ডের নাক বরাবর এক নাগারে 2-3টা পাঞ্চ বসিয়ে কটমটিয়ে বলল, কে আটকাবে আমায়? বলো, কে আটকাবে? অ্যালিসার শক্ত হাতের ঘুষি খেয়ে সিকিউরিটি লোকটা সেখানেই পড়ে রইল। আর অ্যালিসা ঢুকে গেল ক্যাম্পাসের ভেতর। ভার্সিটিতে নিজের অফিস রুমে বসে ম্যাকবুকে খুব মনোযোগ দিয়ে কিছু একটা দেখছে কৃতিক। গভীর মনোযোগ দিয়ে দেখার দরুন সুন্দর চোখ দুটো স্ক্রিনে আটকে আছে। সেই সাথে খানিক বাদে বাদে অজান্তেই দাঁত দিয়ে নিজের অথর কামড়ে ধরছে ও। ব্যাপারটা বেশ চমৎকার দেখাচ্ছে। এই দৃশ্যটা এক পলক দেখলে যে কোনো মেয়ের মুখ থেকেই বেরোবে একটা বাক্য, তবে এলিসা তো কোনো সাধারণ মেয়ে নয়, বরং আস্ত একটা ডেঞ্জার। তাই ওর এসবে খেয়ালও কম। আর এই মুহূর্তে অ্যালিসা নিজের মেয়েলি চেহারার নিচে আসল রূপটা দেখিয়েও দিল। ও কৃতিকের কেবিনের দরজাটা সশব্দে খুলে জেকে বলে চেঁচিয়ে উঠল। কৃতিক ওর দিকে চোখ না ঘুরিয়ে শান্ত স্বরে বলল, হোয়াটস রং? চেঁচাচ্ছিস কেন? এটা বিদ্যাপীঠ ভুলে গিয়েছিস? এলিসা ধপাধপ পায়ে 2 কদম এগিয়ে এসে বলল, তুই ক্যাথের সাথে এটা কেন করেছিস কৃতিক? কি করেছি? কৃতিকের দায়সারা উত্তর শুনে বিরক্ত লাগছে এলিসার। তবুও চোখ বন্ধ করে নিজেকে খানিকটা সংবরণ করে বলল, তুই ক্যাথলিনের চুল এভাবে কেটে দিয়েছিস, তাও এমনভাবে কেটেছিস মেয়েটা ন্যাড়া হয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। এলিসার কথায় আপাতত কৃতিকের কোনো হেলদোল নেই। ও মন দিয়ে ম্যাকবুকে কিছু একটা টাইপ করে যাচ্ছে এক নাগাড়ে। অ্যালিসা এবার রেগে কৃতিকের ডেস্কের ওপর সজোরে বাড়ি মেরে দাঁত খিচিয়ে বলল, পাগলামির একটা সীমা থাকে কৃতিক। তুই যখন যা করিস আমরা তোকে সবসময় সাপোর্ট করে যাই, হোক সেটা ভালো কাজ কিংবা খারাপ। তাই বলে এতটা জঘন্য কাজ? তুই কি আদেও জানিস একটা মেয়ের কাছে তার চুল কতটা মূল্যবান? চুল হারানোর দুঃখে মেয়েটা লিটারেলি সুইসাইড করতে গিয়েছিল। ক্যান ইউ ইমাজিন? এবার ম্যাকবুক থেকে চোখ সরিয়ে কথা পারল কৃতিক। এক্স্যাক্টলি, আই ক্যান ইম্যাজিন, অ্যান্ড দ্যাটস ওয়াই আই ডিড ইট। কারণ ক্যাথলিনের বোঝা উচিত অন্য কারো চুল আমার কাছেও ঠিক কতটা মূল্যবান।
মখমলের ন্যায় মসৃণ কণ্ঠস্বর, অথচ কথার পরতে পরতে তীব্র রাগের বহিঃপ্রকাশ। অ্যালিসা বিরক্ত হয়ে বলল, তোর কথার আগামাথা কিছুই মাথায় ঢুকছে না আমার জেকে। প্লিজ এই হাইড অ্যান্ড সিক গেমটা এবার অফ কর। কৃতিক কপালে ভাঁজ ফেলে বলল, খুলেই তো বললাম, আমি ক্যাথলিনের চুল কেটে দিয়েছি। কেন কেটেছিস? কারণ ক্যাথলিন অনেক বড় ভুল করতে যাচ্ছিল। থ্যাঙ্কস টু সায়র অ্যান্ড অর্ণব ভুলটা করার আগেই ওরা ঘটনাস্থলে চলে আসে। ক্যাথলিন যে ভুল করার সাহস দেখিয়েছে তার জন্য স্রেফ ছোট্ট একটু শাস্তি দিলাম। কৃতিকের ঘোরানো পেঁচানো কথার জট খুব বেশি খোলা হলো না এলিসার। তার আগেই কয়েকজন সিকিউরিটি গার্ড এসে কৃতিককে আর্জি জানিয়ে বলে, স্যার, উনি গেটের সিকিউরিটি গার্ডকে মেরে ক্যাম্পাসে প্রবেশ করেছেন। কর্তৃপক্ষ থেকে ওনাকে ধরে ক্যাম্পাসের বাইরে বের করে দেওয়ার অর্ডার এসেছে। এলিসা ছোট ছোট চোখ করে কৃতিকের দিকে তাকিয়ে ইশারা করে বলল, কি রে বল, আমি তোর ফ্রেন্ড। কৃতিক ভ্রু কুচকে একবার অ্যালিসার ইশারা তো মুখের পানে চাইল, তারপর সিকিউরিটির পানে তাকিয়ে ঠোঁট উল্টে বলল, যা বলা হয়েছে তাই করুন। টেনে টুনে নিয়ে যান তো। সেই কখন থেকে এসে কানের মাথা খাচ্ছে, পাগল মনে হয়। অ্যালিসা কৃতিকের দিকে তেড়ে মেরে এসে বলল, জেকের বাচ্চা, আমাকে তোর পাগল মনে হয়? তবে খুব বেশি কাছে আসার আগেই সিকিউরিটিরা সবাই মিলে ধরে ওকে টানতে টানতে নিয়ে গেল একেবারে ক্যাম্পাসের শেষ মাথার গেটের কাছে। কৃতিক থাই লাগানো জানালার সামনে দাঁড়িয়ে কফি পান করতে করতে সে দৃশ্য দেখেই ঠোঁট কামড়ে হাসছে। হাসতে হাসতে চোখ মুখের রং পরিবর্তন হয়ে গেল ওর। এতক্ষণে হাস্যজ্জ্বল গৌরবর্ণ মুখটা ক্ষণিকের মাঝে কাঠিন্যতায় ছেয়ে গেল। মস্তিষ্কে ভেসে উঠল কাল সিসিটিভি ক্যামেরায় বন্দি অযাচিত মুহূর্তগুলো, সেই সাথে কালকের পার্টিতে ঘটে যাওয়া ছোট বড় প্রত্যেকটা ঘটনা। কাল বল নাচের সময় অরুকে এতটা কাছে পেয়ে কৃতিক নিজের মধ্যে ছিল না। অজান্তে আটকে গিয়েছিল অরুময় ভ্রমের গোলক ধাঁধায়। সব সময়ের বাধ্য মস্তিষ্কটাও তার তাল হারিয়ে চলে গিয়েছিল অবাধ্য মনের বশে। তারপর অরু যখন ওভাবে দৌড়ে চলে গেল, তখন সম্বিতে ফিরে পায় কৃতিক। ফিরে আসে কঠিন বাস্তবতায়। তবু কোনো এক অযাচিত বিপদ থেকে অরুকে প্রোটেক্ট করতেই পিছু নিয়েছিল ওর। কিন্তু অরু স্টেজের পেছনে চলে গেল, কৃতিকের আর যাওয়া হয়নি সেদিকে। তার আগে ওকে ডেকে ক্লাবের বাইরে নিয়ে এলো এলিসা। নিয়ে যাওয়ার অবশ্য যথাযথ কারণও ছিল, তাই মনের মাঝে হাজারটা দ্বিধা থাকা সত্ত্বেও কৃতিকের যেতে হয়েছিল অ্যালিসার সাথে। ওদিকে অর্ণব আর সায়র অ্যালিসাকে খুঁজতে খুঁজতে ব্যাক স্টেজে এসেছিল, কারণ এই পার্টিতে ওদের একমাত্র মিশন আর ভীষণ অ্যালিসাকে প্রোটেক্ট করা। কিন্তু আফসোসের বিষয়, অ্যালিসা ওদের থেকে কৃতিককে বেশি ভরসা করে। সায়র আর অর্ণব যখন ব্যাক স্টেজের অন্ধকারে করিডোরে পা টিপে টিপে এগোচ্ছিল, তখনই পাশের রুম থেকে কারো গোঙানির আওয়াজ শুনতে পেয়ে হকচকিয়ে সেদিকে দৌড়ে যায় ওরা। রুমটা তখন পুরোপুরি অন্ধকার ছিল না। ভেন্টিলেটরের থেকে আসা বাইরের মৃদু আলোতে ওরা ভালোভাবেই দেখেছিল ফ্লোরে অগোছালো হয়ে পড়ে মৃদু আওয়াজ করে কাতরাচ্ছে কেউ। দেখে মনে হচ্ছে খুব চোট পেয়েছে, কিন্তু কোথায় পেয়েছে? ব্যাপারটা বোঝার জন্য ফোনের ফ্ল্যাশলাইট জ্বালাতেই অরুর মুখটা দেখে আঁতকে ওঠে সায়র। সায়রকে এভাবে শকড হতে দেখে অর্ণব শুধালো, কি রে, আটকে উঠলি কেন? সায়র চুয়াল শক্ত করে উদ্বিগ্ন হয়ে বলল, অর্ণব, এটা তো ওরও কৃত্তিকের স্টেপ সিস্টার। হ্যাঁ, তাই তো দেখছি। কি হলো বলতো মেয়েটার? সায়র অর্ণবের কলার চেপে ধরে হিসিয়ে বলল, তাই তো দেখছি, মানে খবরদার এটা যাতে জেকের কান অবধি না পৌঁছায়, তাহলে তোর অ্যারেঞ্জ করা এই পার্ট লন্ডভন্ড করে দিতে ও এক সেকেন্ডও ভাববে না। এখন চল তাড়াতাড়ি, ওকে সারিয়ে তুলতে হবে। অর্ণব সায়রের হাত টেনে থামিয়ে দিয়ে, ওয়েট, তুই এত প্যানিক হচ্ছিস কেন? তাছাড়া ও স্টেপ সিস্টার হয় জেকের। সায়র ওকে মাঝপথে থামিয়ে দিল। দেওয়ালেরও কান আছে এমন মুখ ভঙ্গিমা করে বলল, তুই ভুল ভাবছিস অর্ণব, ওসব সিস্টার ফিস্টার কিছুই না। জেকে এই মেয়েটার প্রতি লিটারলি আপসেট। এই মেয়েটার জন্য ওর পাগলামি তুই নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবি না। ও সবার সামনে এমন ভাব দেখায় যেন হি ডিউন্ট ফাকিং কেয়ার, বাট অ্যাকচুয়ালি হি কেয়ার। নো, কেয়ার ইজ এ লেম ওয়ার্ড, এর থেকেও বেশি কিছু। অর্ণব সায়রের কথা হেসে উড়িয়ে দিয়ে বলল, আজ বোধহয় তুই একটু বেশি খেয়েছিস সায়র কৃতিক। হাঁটুর বয়সী একটা মেয়ের প্রতি তুই আপসেট, তাও যার সাথে কিনা সম্পর্কের দিক দিয়ে ওর দুগুমরা সম্পর্ক। আর তুই এটা আমাকে বিশ্বাস করতে বলছিস? হ্যাঁ।
একটা উপহাসের হাসি বেরিয়ে এলো অর্ণবের ঠোঁট গলিয়ে। তবুও যদি তুই হতি তাহলে একটা কথা ছিল, কৃতিকের মতো পার্সোনালিটিতে কোনো রকম কম্প্রোমাইজ না করা মানুষ কিনা নিজের অর্ধেক বয়সী স্টেপ সিস্টারের প্রতি অবসেসড হবে। হা হা হা, ভেরি নাইস জোকস। অর্ণবের যুক্তির পেছনে সায়র একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, আচ্ছা তোকে বিশ্বাস করতে হবে না, অ্যাটলিস্ট আমার কথাটা রাখ, ব্যাপারটা কৃতিককে জানানো যাবে না, কোনোভাবেই না। কি জানানো যাবে না আমাকে সায়র? পেছনের দরজা থেকে কৃতিকের চমৎকার পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসতেই সায়রের চোখ বেরিয়ে আসার উপক্রম। আড়ালে শুকনো ঠোক গিলে সায়র শুধালো, যে তুই এখানে হঠাৎ? কৃতিক এগিয়ে আসতে আসতে জবাব দিল, একজনকে খুঁজছি। অর্ণব শর্ত, কে পড়ে আছে ওখানে? এতক্ষণ সায়রের কথা মজা নিলেও এখন কেন যেন অর্ণবেরও একটু সন্দেহ হচ্ছে, তাই ও নিঃশব্দে সরে গেল। অর্ণব সরতেই অরুর মলিন অবচেতন মুখটা দৃশ্যগত হলো কৃতিকের। খানিকক্ষণ আগে একটু একটু কাতরালো, এখন পুরোপুরি নিস্তব্ধ অরু। মায়াবী কোমল গোলগাল মুখটায় ফ্যাকাশে ছাপ সুস্পষ্ট। কৃতিক টু শব্দও না করে চুপচাপ এগিয়ে আলগোছে কুলে তুলে নিল অরুর তুলতুলে নরম অসার শরীরটাকে। অর্ণব সায়র কেউই কৃতিকের নিস্তব্ধতা নিতে পারছে না, এ যেন ঝড়ের পূর্ব লক্ষণ।